আমরা দেখে আসতে চাই এই প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, 5 মিনিট লেট হয়ে গেল। বিদ্যুৎ বিভ্রাট ছিল, বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা একটু পরেই কাজটা শুরু করলাম। ক্লাসে যারা উপস্থিত হয়েছে তাদের কাছে অনুরোধ রইল যে আমার ক্লাসটি শোনা যাচ্ছে কিনা, বোর্ড সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু স্পষ্ট করে লিখে দাও, তাহলে আমার সহজ হয় আর কি ক্লাসটাকে সামনের দিকে এগিয়ে নিতে। আমরা দেখি আমাদের আজকের বিষয়ে খেয়াল করি একটু বোর্ডের দিকে। আমরা শুরুতে একটা বিষয় দেখছি যে বোর্ডের দিকে তাকিয়ে আমরা আজকে গোটা ক্লাসটা করব। আর এই ক্লাসে সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে লেখার খুব বেশি কিছু দরকার নেই, এবং আমরা চেষ্টা করব যা লিখছি সেটি তোমরা একটু দেখে নাও ভালো করে। শুরুতেই যদি তোমরা দেখে নাও তাহলে অনেকটাই সহজ হবে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আজকের বিষয় হচ্ছে দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা, সংলাপ। দিনলিপি হচ্ছে ডায়েরি লিখন। আমরা সবাই কি করি? সারাদিন পরিশ্রম করি, কাজ করি, কেউ পড়াশোনা করি, আবার রাতের বেলায় আমরা যা করি সেটি একটা ডায়েরির ভিতরে লিখে রাখি। এই যে প্রতিদিন আমি যে কাজটি করছি সেটি হচ্ছে দিনলিপি লিখন। তোমাদের এই দিনলিপি লিখন এবং অভিজ্ঞতা বর্ণনা, এই দুইটি তোমাদের ভাষণ এবং প্রতিবেদন যে অংশে থাকবে তারই অংশে থাকবে। দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা, অথবা ওদিক থেকে থাকবে ভাষণ অথবা প্রতিবেদন। কিন্তু আমাদের সবগুলো বিষয়ে ধারণা নেওয়া উচিত। সেই হিসেবেই আমরা বলতে পারছি যে এই যে একটি দিনলিপি লিখতে গেলে যে কয়েকটি বৈশিষ্ট্য থাকা দরকার দিনলিপিটির মধ্যে, এখানে 7টি পয়েন্টে সেটি লেখা আছে। তোমরা একটু পড়ে দেখো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে বিষয়টি আছে, 1 নম্বরে নির্দিষ্ট তারিখ থাকবে, সময় থাকবে, স্থান থাকবে। নির্দিষ্ট তারিখ অর্থাৎ আমি কোন দিনের সারাদিনের ঘটনাটা লিখতে যাচ্ছি। 2, সেটি কত তারিখ ছিল, কি বার ছিল, লিখলাম। লিখার পর আমার আরেকটি কাজ হচ্ছে কোন স্থানে বসে সেই বিষয়টি লিখছি। তাহলে আমার দিনলিপির ভিতরে অবশ্যই থাকবে। তারপর আমি এটা মুছে আমি বর্ণনা দিচ্ছি। সারাদিন যা ঘটলো, তুমি সারাদিন যা করলে সেই ঘটে যাওয়া ঘটনাগুলোর সার সংক্ষেপ কোনগুলো দিবে? ধরো আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে
ওঠার পরে বিছানায় কিছুক্ষণ বসে রইলাম, তারপর কি করলাম, তারপর বাথরুমে গেলাম, গিয়ে সেইখানে পেস্ট কি বলে ব্রাশের ভিতরে পেস্ট নিলাম, এইগুলো বলার দরকার নেই। হ্যাঁ, এই কথাটাই বাক্যে শেষ করতে পারো, যে ঘুম থেকে ওঠার পর সকল কাজ শেষ করার পর বা সকালের সকল কাজ শেষ করার পর, তাহলে কিন্তু আমরা সবাই বুঝে নেব যে তুমি এখানে কি কি কাজ করেছো একেবারে খাবার পর্যন্ত। তারপরে সেইখানে যে ঘটনাগুলো ঘটবে সারাদিন, তার মধ্যে থেকে তুমি বেছে নিবে কোন ঘটনাগুলোকে, যে ঘটনাগুলো আমাকে ওই দিনটাতে কি করেছে, খানিকটা হলেও নাড়া দিয়েছে বা আমার স্মৃতিতে থাকার মতো যে ঘটনাগুলো, সেইগুলো আমি সার সংক্ষেপ লিখলাম। কিন্তু কোন ঘটনাগুলোর, সারাদিনের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমি পেলাম সেইটুকু। তারপরে আমি যে এই যে সারাদিন যে কাজগুলো করলাম, সেই সারাদিনের কাজগুলোর মধ্যে আমি তো একা তো আর কাজ করতে পারবো না, আমার সাথে সম্পৃক্ত হবে আরো অনেকেই, তাই না? এই যে আজকে ক্লাস করছি, ক্লাস করার জন্য রেডি যখন হলাম, ঠিক সেই মুহূর্তে কারেন্টটা চলে গেল। আর যখন কারেন্টটা চলে গেল, তখন আমি কি করলাম, প্রিন্সিপাল স্যারকে ফোন করলাম। ফোন করে বললাম যে স্যার হয়তোবা ক্লাসটা নিতে একটু দেরি হতে পারে, কিন্তু কারেন্টটা খুব দ্রুতই চলে আসছে বিধায় ক্লাসটা নিতে পারছি। এখন আমি যদি আমার অধ্যক্ষ মহোদয়ের কথা এখানে অনেক বেশি লিখি যে আজকের একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই ক্লাসটি নেওয়া, ক্লাসে কি পড়িয়েছি সেটি সংক্ষেপে লিখে রাখবো সেই দিনলিপিতে। কিন্তু তার মধ্যে যদি আমি সেখানে লিখি যে আমি অধ্যক্ষ স্যারকে ফোন করেছিলাম, এবং অধ্যক্ষ স্যারের বিস্তর বর্ণনা দিয়ে যদি লিখতে চাই, তাহলে সেই দিনলিপিটি কি হয়ে যাবে, অধিক বড় হয়ে যাবে এবং সেটি তার মান হারাবে। তার জন্য সেই যে ব্যক্তিটির কথা লিখবো বা সম্পৃক্ত চরিত্রগুলোর কথা লিখবো, সেগুলো খুব সহজ এবং সরলভাবে ছোট করে লিখবো। যতটুকু ছোট করে লিখলে চলে। অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলে আমি কি করলাম, সময়টিকে নিয়ে নিলাম বা নির্ধারণ করে নিলাম, শেষ, আর কিছুই লিখবো না সেইখানে। নেক্সট আসি, নিজস্ব মতামত বিশ্লেষণ থাকবে। কি লিখছি সেটা, দিনলিপি, কার জীবনের কথাগুলো লিখছি, আমার, এই যে আমার কথা যেহেতু লিখছি, সুতরাং এখানে কি থাকবে, সেই আমার নিজস্ব মতামত থাকবে এবং নিজস্ব বিশ্লেষণ থাকবে। এখন আমি যে সেই বক্তব্যটা লিখব, সেই লিখা জন্য যে জায়গাটি পাচ্ছি সেটি তো অনেক বেশি নয়, একটি জায়গা পাচ্ছি। একটি ডায়েরি সাধারণত কেমন থাকে, আমার হাতের সামনে একটি ডায়েরি আছে, লক্ষ্য করে দেখো, এটি একটি ডায়েরি। এই ডায়েরিতে একটি দিনের জন্য কতটুকু জায়গা থাকে, এই 1 পৃষ্ঠা, 3 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই 1 পৃষ্ঠা। তাহলে আমি যদি 2 তারিখেরটা লিখি, এই পৃষ্ঠার পরে আমি এই পৃষ্ঠায় আসতে পারবো না। 3 তারিখে এমন কোনো ঘটনা ঘটতেও পারে যে আমি 3 তারিখে আবার ডায়েরি লিখবো, তখন এইখানে লিখবো। সুতরাং আমি চেষ্টা করব একটি সীমিত স্থানে সেই ডায়েরির কাজটা শেষ করতে। নেক্সট আসি, সেখানে আমার নিজস্ব মতামত দিয়ে আমি আমার বক্তব্যটা লিখলাম। কিন্তু যে বক্তব্যটা লিখব, সেই বক্তব্যটা হবে খুব সাবলীল এবং মার্জিত। সেখানে আমি আমার বন্ধুর সাথে কথা বললাম, বন্ধুদের সাথে কথা বলার সময় স্বাভাবিকভাবে আমরা কি করি, একটু দুষ্টামি করি, হয়তো অনেক সময় 2-1টি নোংরা শব্দ ব্যবহার করি, কিন্তু ডায়েরির পাতায় সেইগুলোকে একেবারে বাদ দিয়ে মার্জিতভাবে লিখতে হবে। হ্যাঁ, আমি সেই কথাটি লিখব, আজকে বন্ধুদের সাথে অনেক দুষ্টুমি করা হয়েছে বা অনেক আনন্দের সাথে সময়টি কাটিয়েছি, ঠিক আছে? তারপরে কতটুকু বড় হবে তার নির্ভর করবে তোমার নির্বাচিত বিষয়টির উপর। দিনলিপি যে আমি লিখব, এখন সাধারণ একটি দিনের দিনলিপি, ধরো আজকে একটি দিন
আমি আজকে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার জন্য আমার একটি নির্দিষ্ট প্রিপারেশন আছে, বোর্ডে আমাকে এটা লিখতে হয়েছে, যেহেতু আজকে খুব বেশি অন্য কোনো কাজ নাই, বোঝানোর কিছু নাই, তার জন্য শুধু নিয়মাবলী লিখে রেখেছি, এইগুলো দেখিয়ে দেখে তোমাদেরকে পড়িয়ে দেব। এইটাই ছিল আমার আজকের চিন্তা, তার জন্য এটি লিখেছি। আজকের যদি দিনলিপি লিখতে বলা হয়, শুধু এই ক্লাসের এইটুকু অংশই লিখব, তাছাড়া এমন কোনো কিছু ঘটেনি। কিন্তু আজকে যদি 21শে ফেব্রুয়ারি থাকে, আজকে যদি 16ই ডিসেম্বর হয়, আজকের দিনটি যদি 7ই মার্চ হয়, কি হবে? তাহলে সেই দিন আমার কলেজ আছে, তোমাদের সাথে আমাদের একটি আলোচনা সভা থাকবে, তারপরে হয়তোবা বিকেলে বেলায় আবার কোনো আলোচনা থাকতে পারে, হয়তো সেই দিন কোনো না কোনো প্রোগ্রামে আমাকে ডাকা হলো আলোচক হিসেবে। তাহলে সেই দিনের দিনলিপিটা আর আজকের দিনলিপিটা কি একই রকম হবে? ধরো আগামীকালকে আমার কোনোই কাজ নেই, শুধুমাত্র সরকারের নির্দেশ অনুযায়ী ঘরে বসে থাকবো, ঘর থেকে বেরোবো না, হয়তো হাতের সামনে 2-4টা বই বের করে একটু পড়বো, এছাড়া কোনো কাজ নেই। যদি কাজ না থেকে থাকে, তাহলে একবার চিন্তা করে দেখো তো তোমার দিনলিপিটা কতটুকু হবে। তাহলে দিনলিপির নির্ভর করবে তোমার যে বিষয়টি থাকবে সেই বিষয়টির উপর নির্বাচিত। এবং সর্বশেষ কথাটি হচ্ছে, তোমাদের সবারই একটি প্রশ্ন থাকে যে স্যার এটি কয় পৃষ্ঠা লিখব। এখন কয় পৃষ্ঠা লিখবে নির্ভর করবে তোমার কাছে। লিখলে যে বিষয়টি চাওয়া হবে সেই বিষয়টিকে তুমি পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করতে পারবে, তার উপর নির্ভর করবে। এখন আমি যখন লিখলাম, কোত্থেকে লিখব? আরেকটি প্রশ্ন সবসময় মনে রাখবে, দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা, সংলাপ, এই 1, 2, 3, ভাষণ 4, 5, 6, 7, 8, এই 8টি বিষয়। কি কি বললাম এখানে? 8টি বিষয় দেখাইলাম: দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা, সংলাপ, ভাষণ, প্রতিবেদন, SMS, ইমেল অর্থাৎ খুদে বার্তা, আর হচ্ছে বৈদ্যুতিন পত্র। এই 8টি বিষয় সবসময় পূর্ণ পৃষ্ঠা থেকে লিখতে হবে, অর্থাৎ পৃষ্ঠার উপর থেকে লিখতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন থাকবে, স্যার পৃষ্ঠার বাদিক থেকে শুরু করব না ডান দিক থেকে শুরু করব? এই ক্ষেত্রে ডান দিক বাম দিকের কোনো বিষয় নেই, এইখানেও ডান দিক বাম দিকের বিষয় নেই। উপর থেকে, এখানেও না, এইখানেও না, এইখানেও না, কিন্তু এই 2টার ক্ষেত্রে, 3টার ক্ষেত্রে সবসময় বাদিক থেকে শুরু করবে, তাহলে ডান দিকের পৃষ্ঠাটা পেয়ে যাবে। যদি পত্র বড় আসে, ইমেল বড় কোনো ইমেল আসে, তখন তোমাকে কি করতে হবে? বাদিক থেকে শুরু করলে তুমি ডান দিকের পৃষ্ঠাটা পাচ্ছ, অর্থাৎ 2 পৃষ্ঠায় মিলে তুমি সুন্দর করে সেটিকে শেষ করতে পারবে। অর্থাৎ অ্যাট এ গ্ল্যান্স যেন যিনি আর কি যেন খাতা মূল্যায়ন করছেন, তিনি যেন অ্যাট এ গ্ল্যান্স তোমার এই পত্রটি দেখতে পারে, তার জন্য এই 3টি একসাথে লিখতে হয়, অর্থাৎ বাদিক থেকে ডান দিকে, বাকিটা পৃষ্ঠার উপর থেকে লিখতে হয়। আমরা এই বিষয়টি লিখব, সেটি নির্ভর করবে তোমার লেখার উপর। কিন্তু যেহেতু এটি কি দিনলিপি লিখন, তুমি ডায়েরির মধ্যে যখন লিখবে খুব ছোট করে লিখবে, যখন খাতায় লিখবে ডায়েরির মধ্যে ওইখানে লাইন আছে বোধহয় 27 থেকে 28টি, তুমি 27 থেকে 28টি লাইন তো তুমি লিখতে পারবে না, পারবে কি? লিখতে পারবে না। সেই 28 লাইন তুমি কি করবে? লিখবে। সুতরাং তোমাকে কি করতে হবে? পাশাপাশি 2 পৃষ্ঠায় তুমি লিখে নেবে, এবং 2 পৃষ্ঠায় যদি লিখে নাও, তাহলে এই যে 1 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠা, এই 2টা পৃষ্ঠায় যদি তুমি লিখে নাও, তাহলে দেখা যাবে যে সেটি পূর্ণাঙ্গ হয়েছে। তার চেয়ে বড় করার খুব বেশি একটি দরকার নেই। কিন্তু বললাম তো যে যখন নির্বাচিত বিষয়টি যদি তোমাকে বলা হয় তার থেকেও বড় হবে, তাহলে বড় হবে। তুমি ধরো দিনলিপি লিখবে। কি দিনলিপি? তোমার কলেজের প্রথম দিন। কলেজে প্রথম দিন মানে হচ্ছে তুমি তার পূর্ববর্তীতে
10টি বৎসর স্কুলে কাটিয়েছ, এবং সেই যে 10টি বৎসর স্কুলে কাটিয়েছ সেইখান থেকে তুমি নতুন একটি ধাপে পদার্পণ করেছ। সেই যে ধাপে পদার্পণ করেছ সেই ধাপের কথাটি এইখানে উপস্থাপন করতে চাচ্ছ, এবং ওই দিনটি তোমার সারাদিন কেমন কাটলো। তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে কলেজে ভর্তি হয়েছ, অনেকেই কৃষি বিশ্ববিদ্যালয়ে কলেজটি কেমন সেইটি ভালো করে জানো না, হয়তো শুধুমাত্র যখন ফর্ম ফিল আপটি তোমাদের সবটুকুই স্মৃতির ভিতরে ছিল বা কল্পনার ভিতরে ছিল, সেই কল্পনাটাকে তোমাদের বাস্তবে সেই দিন রূপায়িত হচ্ছে। তার জন্য ঘুম থেকে উঠে সকল কাজ শেষ করে আম্মার দোয়া নিয়ে বা মায়ের দোয়া নিয়ে আমরা কলেজে রওনা দিলাম। যাওয়ার পথে যখন অটোতে উঠলাম তখন ওই কলেজেরই একজন বন্ধুকে পেলাম যিনি একই রকম ইউনিফর্ম পরে বসেছিল। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ভর্তি হয়েছ এই বৎসর, বা আপনিও কি ভর্তি হয়েছেন? তখন সে বলল, না, আমি এই বৎসরই ভর্তি হয়েছি। তখন তুমি বন্ধু পেয়ে গেলে, তার নাম জিজ্ঞেস করলে, গেলে। এইখানে নাম যখন জিজ্ঞেস করলে তার পূর্ণ ঠিকানা দেওয়ার দরকার নেই, তার বাড়ি কোথায়, তার সার্বিক কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র তার নামটি। করিমের সাথে দেখা হয়েছিল, এই যে করিমের সাথে দেখা হয়েছিল। তারপরে কলেজে গেলে খেয়াল করলে যে কলেজ গেটেই কার রোল নাম্বার অনুযায়ী কার সেকশন কোথায় পড়েছে সেটি তুমি দেখতে পারলে, এবং ক্লাসে গিয়ে বসলে। প্রথম দিনের ক্লাসে কার ক্লাসটি হয়েছে, সেই ক্লাসটি কেমন লেগেছে, দ্বিতীয় ক্লাসটি হয়েছে, তৃতীয় ক্লাসটি হয়েছে, কিন্তু খেয়াল করে দেখবে সেইখানে তোমার যে ক্লাসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, প্রথম ক্লাসগুলোর কথা বললেও যে ক্লাসটি ভালো লেগেছিল সেই ক্লাসটির কথা এখানে সার্বিকভাবে আসবে। সার্বিক মানে কি, এই ক্লাসটি আমার ভালো লেগেছিল, স্যারের উপস্থাপনা ভালো ছিল, স্যার আমাদেরকে যে কথাগুলো বলেছে সেগুলো বাস্তবধর্মী কথা, সেই কথাটি যখন তুমি ব্যাখ্যা দিতে গেলে সেইটি হবে দিনলিপির মূল অংশ। তারপর বাড়িতে ফিরে আসলে, ঠিক আছে, লক্ষ্য করে দেখো আমি যে কথাগুলো বলেছি সেখানে ধারাবাহিক একটি বিবরণী দিলাম। সেই ধারাবাহিক বিবরণীটি হচ্ছে দিনলিপির মূল বিষয়। এখন দিনলিপিটা যে আমি লিখবো, এইখানে যে লেখা আছে নির্দিষ্ট তারিখ থাকবে, সময় থাকবে, স্থান থাকবে, এইগুলো আমি কিভাবে লিখবো এইটার জন্য আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। খেয়াল করো, ধরো এটা তোমাদের খাতাটি, তোমরা বাদিকে শুরু করলে, তারিখ দিলে, কোথায় তারিখ, কত তারিখ আজকে, 11/7/20, কি বার, শনিবার। তারপরে কি বলছিলাম, কোন স্থানে বসে লিখছ, সেই স্থানটিকে ইচ্ছা করলে উপরেও দিতে পারো আর সবার শেষেও দিতে পারো। সময় রাত 11টা, ময়মনসিংহ। এই যে লিখলি, আর কিছু লেখার দরকার নাই, এখন শুধুমাত্র সেই বর্ণনাটা এখানে দিয়ে গেলে, এবং তারপর লেখার পরে আবার লিখবে না যে এখন সময় হয়ে গিয়েছে আর লিখতে পাচ্ছি না, আমি ঘুমাতে যাচ্ছি, এটি চিঠি হয়ে গেল। সেখানে বিশেষ কথাগুলো শেষ, তার মানে তোমার দিনলিপিটাও শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখি অভিজ্ঞতা বর্ণনা। এখানে একটি বাক্য লেখা আছে, খেয়াল করো, যে প্লাস দিয়ে এইটার সাথে এবং এইটার সাথে, দুইটার সাথেই এইটা যাবে। বিতর্কিত কোনো কথা বলা যাবে না। যেহেতু এটি তোমার ব্যক্তিগত, এটি পরীক্ষার খাতায় লিখছো, এই খাতায় তুমি কোনোভাবে বিতর্কিত কথা বলবে না। যে বিতর্কিত কথা আমার দেশের বিরুদ্ধে যাচ্ছে, আমাদের সরকারের বিরুদ্ধে যাচ্ছে, বা আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাচ্ছে, এমন কোনো কথা মনে থাকে যেন। আসি অভিজ্ঞতা বর্ণনা। অভিজ্ঞতা কি? তুমি প্রথম দিন ক্লাসে গিয়ে ক্লাসের শিক্ষকের সাথে কথা বলে তোমার নিশ্চিত অভিজ্ঞতা হয়েছে। তোমার স্কুলের জীবনের একটা অভিজ্ঞতা ছিল, কলেজ জীবনে এসে নতুন আরেকটি অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করলে অনেকটাই ডায়েরির মতোই হয়ে যাবে, তাই না? কিন্তু যদি বলা হয় আজকে তোমার গানের শিক্ষক তোমাকে নজরুল গীতি শিখালো,
অথবা তোমার আবৃত্তির শিক্ষক তোমাকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা শিখালো, আবৃত্তি শিখালো, এবং তুমি কি করলে, স্যারকে প্রশ্ন করলে যে স্যার এই ইটা সম্পর্কে, বিদ্রোহী কবিতাটা সম্পর্কে স্যার একটু বলেন। স্যার আবৃত্তি করার আগে বিদ্রোহী কবিতা সম্পর্কে তোমাকে সার্বিক ধারণা দিল। বিদ্রোহী কবিতাটা তোমার পড়ার সাথে সাথে হয় শরীরের রক্ত যেন ধীরে ধীরে গরম হয়ে যেতে থাকে, যখন বলতে থাকে বলবীর চির উন্নত মমশির, বলবীর মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোকে দুলোকে গোলোকে ভেদিয়া খোদার আসন আরস ছিটিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবানের জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর চির উন্নত মমশির। আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, পথ সম্মুখে যাহা পাই ভেঙে যায় চূর্ণি, আমি নিত্য পাগলে ছন্দ, আমি আপনে তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল, আমি চলচঞ্চলে ঠমকি ঠমকি পথে যেতে চাই চমকি চমকি, ফিং দিয়ে দেই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মনে যা, আমি মৃত্যুর সাথে গলাগলি ধরি শত্রুর সাথে পাঞ্জা। একটু ভুল হতে পারে শব্দের, তার লক্ষ্য করে দেখো এই যে কথাগুলো রয়েছে, তোমার যিনি আবৃত্তি শিক্ষক, বাচিক শিক্ষক, তিনি যখন তোমাকে শিখাতে চাইলেন তখন এই বিদ্রোহী কবিতা সম্পর্কে সার্বিক কথা বললেন, এবং বিদ্রোহী কবিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি আরো কি বললেন, একটি গল্প বললেন তোমাদের কাছে। সেই গল্পটি কেমন, সেটি রবীন্দ্রনাথকে নিয়ে গল্প। তুমি কি জানো এইটির সাথে রবীন্দ্রনাথের একটি ছোট্ট মজার গল্প রয়েছে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখলেন, লিখার পরে রবীন্দ্রনাথের কাছে গিয়ে বলেছিলেন আমি তোমাকে খুন করব। রবীন্দ্রনাথ তো তাকে বিভিন্ন ভাবে ডাকতো, কখনো খেপা ডাকতো, পাগল ডাকতো, উন্মাদ ডাকতো, খুব স্নেহ ভরে ডাকতো। যখন রবীন্দ্রনাথকে কবিতাটা আবৃত্তি করে শোনালো কাজী নজরুল, তখন রবীন্দ্রনাথ কিন্তু বলেছিলেন সত্যি তুই আমাকে খুন করেছিস। তাহলে লক্ষ্য করে দেখো এই যে মজার গল্পগুলো বলে বলে তোমাকে সেই দিন আবৃত্তি শিখালো, সেই অভিজ্ঞতাটার কথা তুমি কি কোনোদিন ভুলতে পারবে? কোনোদিন ভুলতে পারবে না। আর ভুলতে পারবে না বিধায় যখন সেই অভিজ্ঞতাটা তুমি বর্ণনা করবে, সেই অভিজ্ঞতা তোমার পাতার মধ্যে উঠে আসবে। সেটিও অনেকটা এইরকম যে সেইখানে কোনো হেডিং হবে না, কিচ্ছু হবে না, কত তারিখের ঘটনা, কি ঘটনা, কত তারিখ থেকে কত তারিখ, একদিনের ঘটনা অভিজ্ঞতায় হবে তেমনও হতে পারে না। কোনো বইয়ের অভিজ্ঞতা থাকতে পারে, কোনো ভ্রমণের অভিজ্ঞতা থাকতে পারে, তুমি চিটাগাং যাচ্ছ, কক্সবাজার ঘুরে এসছো, সেই কক্সবাজার ঘুরে আসার অভিজ্ঞতা হতে পারে। যদি সব কিছু মিলিয়ে তোমার অভিজ্ঞতার কথা বর্ণনা হয়, তাহলে কি করবে তুমি? অভিজ্ঞতাটা একেবারে শুরু থেকে দিবে। তুমি যে সারাদিন ঘুম থেকে ওঠার পরে তুমি সারাদিন অপেক্ষায় ছিলে যে কখন সেই কাঙ্ক্ষিত সময়টা আসবে, কখন গিয়ে তুমি ট্রেনে উঠবে এবং ট্রেনে চড়ে তুমি চিটাগাং যাবে, চিটাগাং থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে সমুদ্র সৈকত। এই যে তোমার আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষা যখন প্রতিফলন ঘটলো, তুমি কোনোদিন সমুদ্রের কথা কল্পনাও করতে পারো নাই। যখন সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছ, তখন ঠিক তোমার মনেই হতে পারে সত্যি কি আমি সমুদ্র দেখছি। তখন নিজেকে চিমটি দিয়ে দেখতে আমি কি স্বপ্ন দেখছি নাকি এটি সত্যিই বাস্তব। তোমার এই কথাটা অভিজ্ঞতায় চলে আসতে পারে। যেমন সত্যি একই ঘটনাই ঘটেছিল। আমি যেদিন প্রথম তাজমহলের সামনে গিয়েছিলাম, সেদিন আমার এইরকম মনে হয়েছিল যে তাজমহল নিয়ে এত দেখেছি, এত গানের মধ্যে দেখেছি, সিনেমায় দেখেছি যে তাজমহল নিয়ে এত কথা। যেদিন তাজমহলের সামনে প্রথম গিয়ে দাঁড়িয়েছিলাম, সেদিন আমার মনে হয়েছিল যে আমি স্বপ্ন দেখছি। আমি প্রথম নিজেকে চিমটি দিয়েছিলাম যে সত্যি কি আমি তাজমহল দেখেছি কিনা। সেটা তখন কিন্তু আমি ছোট নই, তখন আমি কলেজে পড়াই, তোমাদের কলেজেই পড়াই, 2003-এ। আমি কিন্তু শরীরে চিমটি দিয়ে দেখেছি সত্যি আমি সজাগ আছি কিনা। আমার কাছে এতটাই ভালো লেগেছিল, এতটাই উদ্বেলিত ছিলাম আমি। ঠিক এই যে বিষয়টা, এই বিষয়টাই চলে আসবে অভিজ্ঞতা বর্ণনায়। সেইখানেও যে নামগুলো আসবে সেগুলো কি আসবে সংক্ষিপ্তভাবে। তোমার সাথে যার দেখা হয়েছিল সেইখানে যে বক্তব্য হবে, সেই বক্তব্যটা কি হবে, ধারাবাহিকতা রক্ষা করে সেই বক্তব্য হবে সাবলীল। সেই বক্তব্যে অতিরিক্ত কোনো কিছু থাকবে না যে জিনিসগুলো আমাদেরকে কষ্ট দিতে পারে। আবার আমাদের কষ্ট দিতে পারে, এখন কোনো মৃত্যুর ঘটনা আমি বলবো, সেখানে আমাকে কষ্ট দিবে, সেটিই স্বাভাবিক, এবং সেইভাবেই আমাকে উপস্থাপন করতে হবে। আমি হাসির কথা বলবো, তখন হাস্যরসাত্মকভাবেই আমাকে
উপস্থাপন করতে হবে। এই বিষয়টি হচ্ছে অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলেই আমাদের অভিজ্ঞতার যে এটা পত্রটা লিখব সেটি সার্থক এবং সুন্দর হয়ে উঠবে। তাহলে এবার আমরা সংলাপে সংলাপে গিয়ে আমরা পরের অংশটা দেখব, এবং সংলাপের যে প্রথম বিষয়টি সেটি দেখো। আমি একটু দ্রুত আজকে পড়াচ্ছি কারণ প্রথমতই সময় নষ্ট হয়ে গিয়েছে। তারপরে আমরা আসলে আজকে লিখেই রেখেছি এবং সেই লিখে রাখাটার বিষয় দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। সংলাপের প্রথম বিষয়টি হচ্ছে বিষয় সম্পর্কে তোমার সঠিক জ্ঞান থাকতে হবে। ধরো একজন মুক্তিযোদ্ধার সাথে তুমি কথা বলছো, এখন মুক্তিযুদ্ধটা কি সেই বিষয়ে তোমার ভালো ধারণা থাকতে হবে, এবং সেই যদি সেই বিষয়টা যদি তোমার সঠিকভাবে না থাকে, এই মুক্তিযোদ্ধার যে বিষয়টি সেটি যদি সঠিকভাবে তোমরা না দাও তাহলে তোমাদের হচ্ছে না। এবং এই বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা। যুদ্ধ এবং যোদ্ধা এই দুটি নিয়ে আমাকে লিখতে হবে। তার জন্য মুক্তিযুদ্ধ 1971, কিন্তু 71 কি আমি শুধু 71ই লিখবো, 9 মাসই লিখবো মুক্তিযুদ্ধ, নাকি যার সাথে আমি কথা বলবো তাকে সেই 1947 থেকেই প্রশ্ন করতে পারবো, আমি 47 থেকে প্রশ্ন করতে পারবো ধারাবাহিক ভাবে। কিন্তু ইংলিশে তোমরা যেটা করো বাংলায় সেইভাবে হবে না, কারণ বাংলাটা আমার নিজের ভাষা। সেই নিজের ভাষাটা যখন আমি আরেকজনের কাছে উপস্থাপন করব ঠিক তখন কিন্তু অন্যভাবে আসবে। যেমন ইংলিশে তোমরা তার নাম জিজ্ঞেস করো, তার সাথে হাই হেলো বলে কথা বলো, এবং হাই হেলো বলে কথা বলে বলে প্রথম কিছুটা সময় নষ্ট করো। হ্যাঁ, আমরা কি তাহলে শুভেচ্ছা বিনিময় একেবারেই করব না? হ্যাঁ, অবশ্যই করব। একজন মুক্তিযোদ্ধাকে তুমি সালাম আদাব প্রণাম যাই দিতে চাও, দিয়ে তার সাথে শুরুতেই এরকম করবে, নিশ্চয়ই ভালো আছেন, আর আপনাদের জন্যই আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি, আপনাদের জন্য আমরা গর্বিত। তখন যথারীতি তিনি কিন্তু খুব বেশি কিছু বলবেন না, তিনি শুধু বলবেন কি ধন্যবাদ, তার বেশি কিছু বলবেন না। কারণ কি, তুমি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছো। তাহলে শুরুটা একটু অন্যরকম হলো। শুরুটাতে শুধুমাত্র নমস্কার, তিনিও বললেন নমস্কার, কেমন আছেন, উনি বললেন ভালো আছি, আপনি কেমন আছেন, তুমি বললে ভালো আছি। তাহলে এটি কেমন জানি হয়ে যাচ্ছে। যেহেতু বাংলা সেহেতু একটু ভিন্নভাবে তোমরা শুরু করবে, কারণ 47 থেকে 71 পর্যন্ত তোমরা বিষয়টি জানো। এখন আমি এইটাই ধরে যাই, একজন সাধারণ মানুষ, একজন হচ্ছে সৈনিক, মুক্তিযুদ্ধের সৈনিক। এখন এই যে তুমি অথবা তুমি ছাত্র, তুমি তার সাথে কথা বলছো, দুইজনে কথা বলছো, তাহলে আমরা শুরুটা এটা করলাম, তিনি ধন্যবাদ দিলেন, দেওয়ার পরে তুমি তাকে বললা যে 1971 কি 71ই এসছে নাকি তার পিছনের কোনো পটভূমি রয়েছে। তিনি তখন কি করবেন তোমার কাছে? তখন 47 থেকে তোমার কাছে একটা সংক্ষিপ্ত বিবরণী দিতে পারেন, অথবা তিনি সরাসরি বলতে পারেন যে 52-এর ভাষা আন্দোলনই আমাদেরকে কি করেছে, 71-এর মুক্তিযুদ্ধের বীজ বপন করে দিয়ে 71-এর সেই বীজটিকে বৃক্ষে পরিণত করেছে, অথবা অঙ্কুরোদ্গম করেছে, হতে পারে, যেভাবেই বলুক না কেন বললেন। লক্ষ্য করে দেখো, চরিত্র যে দুইজন এখন কি করছেন, এই দুজনের মুখেই কিন্তু আমরা কি বিভিন্ন বাক্যগুলোকে তুলে দিচ্ছি, এবং যে বক্তব্যগুলো দিতে হবে সেই বক্তব্য হবে অবশ্যই খুব স্পষ্ট, প্রাঞ্জল হতে হবে এবং হৃদয়স্পর্শী হতে হবে। যে কথাগুলো বলবা সেটা তোমার হৃদয়কে স্পর্শ করবে, কারণ দুজন কথা বলছো, ঝগড়া করছো না। কিন্তু সেখানে যদি ভাই সব আপনাদেরকে বলছি
যদি মুক্তিযোদ্ধা এইভাবে বলা শুরু করে দেয়, আমরা 1947 দেখেছি, 1952 দেখেছি, 69 দেখেছি, 70 দেখেছি, 66 দেখেছি, পিছন থেকে সব এইভাবে ভাষণের মতো বলা হলো, বলতে শুরু করলো, তাহলে সেটি কোনোভাবেই আর কি থাকবে না, সংলাপ থাকবে না। সংলাপে অবশ্যই কি হতে হবে, আমাদের মধ্যে মার্জিত ভাবটি থাকতে হবে। আমরা দুজন গল্প করছি, সেখানে ঝগড়া নয়। তাহলে আমাদের ভাষাটা স্পষ্ট হলো, বিষয়টাকে স্পষ্ট করে উপস্থাপন করলাম, সেটিকে আনন্দদায়ক করে তুললাম, হৃদয় স্পর্শী করে তুললাম। এখন সংলাপ কতটুকু বড় হবে, একই কথা, সংলাপের বিষয়বস্তুর উপর নির্ভর করবে যে সংলাপটি কতটুকু বড় হবে। আমরা যে বিষয়টি নিয়েছি, এই সংলাপটি কোনোভাবেই তুমি ছোট করতে পারবে না, কারণ 1971 মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায়নি। আজও সেই মুক্তিযুদ্ধের 71 থেকে বর্তমান পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রভাব রয়েছে। সেই মুক্তিযোদ্ধাকে তুমি প্রশ্ন করতে পারো, আপনারা যে বাংলাদেশকে চেয়েছিলেন, সেই বাংলাদেশ কতটুকু পেয়েছেন? বঙ্গবন্ধু যে সেই 7ই মার্চে বলেছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং সেইখানে যে শব্দটি ব্যবহার করেছিল সবার শেষে জয় বাংলা, সেই জয় বাংলা শব্দটি নিয়েই তো আমার মনে হয় সারা একদিন না, একদিনের অধিক, একেবারে 24 ঘন্টার অধিক বক্তব্য দেওয়া যাবে শুধু জয় বাংলা নিয়ে। তোমরা কি জানো জয় বাংলা প্রথম এটি কোত্থেকে এসেছে? তোমরা অনেকেই জানো না। এটি এসেছে কাজী নজরুলের একটি কবিতা থেকে। তারপরে 69-এর গণ অভ্যুত্থানে মধুর ক্যান্টিন থেকে, এবং মধুর ক্যান্টিনের পরবর্তীতে আমরা সেটিকে সামনের দিকে অগ্রসর করি, এবং সেটিকে সামনের দিকে অগ্রসর করি। বঙ্গবন্ধুকে যখন প্রস্তাব দেওয়া হলো, প্রস্তাবিত বিষয়টি কি ছিল, যে জয় বাংলা স্লোগান হবে। তখন আমরা দেখতে পাই আওয়ামী লীগের একটি বড় অংশই কিন্তু এর বিরুদ্ধে ছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু এটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, এবং তারপর থেকে তিনি প্রতিটি ইয়েতেই ভাষণে বলেছেন জয় বাংলা। আমরা কি জয় বাংলাকে হারাইনি? তারপরও 75-এর পরে জয় বাংলাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, সেখানে জিন্দাবাদ এসে স্থান করে নিয়েছিল। সেটিও কিন্তু ইতিহাস। যখন তুমি মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করবে, তখন সেই জয় বাংলার এই কথাটি বলতে গিয়ে তিনি এটা বলতে পারেন যে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে হারাতে বসেছিলাম, 95-এর পর থেকে আমরা আবার জয় বাংলায় ফিরে আসি, এবং বর্তমানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জয় বাংলাকে কি করছি, আমাদের জাতীয় স্লোগান হিসেবে ধরে নিয়েছি। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেটা আয়তন কতটুকু হবে সেটা বললামই, গতিশীল হতে হবে। এখন মুক্তিযোদ্ধার সাথে কথা বলছি, মুক্তিযোদ্ধা যখন আমাকে বলছেন একটি বিষয়ে বলছেন, সেই বিষয়টি এমনভাবে বলছেন লেজে গোবরে হয়ে যাচ্ছে, আমি আসলে পরবর্তী প্রশ্নটাই করতে পারছি না, বা বিষয়টি আমি বুঝতে পারছি না, অথবা এমন একটি বিষয় তিনি অবতারণা করলেন যে বিষয়টি তোমার জানায়নি। একেবারে যুদ্ধের একান্ত একটি কি বলে টেবো ঘটনা, যে ঘটনাটা প্রকাশিত নয়, এমন একটি ঘটনা তিনি বলতে শুরু করলেন। সেটি ঘটনার মতো বলতে পারবেন, সেটি অন্য বিষয়, কিন্তু সেটি সংলাপে আসবে না। সংলাপ আসবে, কথা থাকবে, প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, এবং উত্তরের ধারাবাহিকতা থাকবে, কিন্তু সেটি শুধুমাত্র প্রশ্ন এবং প্রশ্ন উত্তর নির্ভর হবে তা না, সেটি হবে গতিশীল। প্রয়োজনে তর্ক হতে পারে, যেমন তিনি জয় বাংলা স্লোগানটিকেই প্রাধান্য দিচ্ছেন, প্রাধান্য দিয়ে বলে যাচ্ছেন, কিন্তু তোমাকে ছোটবেলা থেকেই তোমাকে শিখানো হয়েছিল যে জয় বাংলার পাশাপাশি বঙ্গবন্ধু নিজেও জিন্দাবাদ বলেছিলেন। ধরো তোমাকে একসময় কেউ শিখিয়েছে, আমরা ভুল ইতিহাস পড়ে আসি, তখন তার সাথে তুমি তর্কে গেলে, তর্কে যেতেই পারো, এবং তর্কে যাওয়ার পরে তিনি তোমাকে সঠিক পথটি দেখিয়ে দেবেন। এটি হচ্ছে সংলাপের আরেকটি বিষয়। তাহলে শুধুমাত্র প্রশ্ন এবং প্রশ্ন উত্তর নয়, প্রয়োজনে তর্ক বিতর্ক হতে পারে। সরস সংলাপ হচ্ছে শ্রেষ্ঠ সংলাপ।
এখন সরস সংলাপ কি? শুধুমাত্র তর্ক বিতর্ক করলাম, একেবারে মারামারির অবস্থায় আমরা গিয়ে দাঁড়িয়ে গেলাম। সেই অবস্থা একরকম, আর হঠাৎ করে তুমি এই বিষয়টাকে হাস্যোজ্জ্বল করে দিলে। মুক্তিযুদ্ধ বলে একটু হাসি দিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে হাস্যরসাত্মক দু একটি গল্প বললে। রক্তের কথা তো আছেই, আমাদের ইজ্জতের কথা তো আছে, কিন্তু আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, সেই যে 56,000 বর্গমাইল একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তা নিয়ে যখন একটি ছোট্ট সুন্দর গল্প তোমার কাছে শোনাবে, বা 2 বাক্যে বা 4 বাক্যে শোনালো, তখন তোমার মধ্যে একটি সরস ভাব আসবে। তখন তাকে তুমি ব্যঙ্গাত্মক ভাবেও জিজ্ঞেস করতে পারো, আপনি যে স্বাধীনতাটাকে এভাবে দেখছেন, আমি এইভাবে দেখছি না, আমি ভিন্নভাবে দেখছি, এ যেন রসাত্মক হয়ে উঠেছে। তখন সেটি যদি রসাত্মক হয়ে ওঠে, তাহলে রসাত্মক, ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক এইগুলো থাকলে সংলাপটি আরো বেশি সুন্দর হয়ে ওঠে। সংলাপটি শুরু হবে খুব ছোট্ট একটি পরিসরে, দুজনে কথা বলছি, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, কিন্তু গভীর একটি আলোচনা চলছে। কিন্তু শেষে যখন যিনি আজকের উত্তর দিতে আসছেন, আমাদের যোদ্ধা, তিনি যখন বলবেন, বাংলাদেশ যেরকম বাংলাদেশ চেয়েছিলাম, মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, হয়তো সেই মুক্তি আমরা পাইনি। আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তি পাচ্ছি, কিন্তু সেই মুক্তির সীমানাটা কতদিন পরে গিয়ে আমরা ধরতে পারবো, তার জন্য অপেক্ষায় আছে। কারণ একদিন না হয় একদিন বিভাবরী সূর্য উঠবেই। যখন এই যে কথাটা বলল, লক্ষ্য করে দেখো তিনি শেষ করলেন এবং পরিতৃপ্তির একটি হাসি দিতে পারলেন। এই যে বিভাবরী সূর্য উঠবেই, একদিন না হয় একদিন, অর্থাৎ একদিন আমরা সেই মুক্তি পাবই, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটাতে আমরা পৌঁছে যাব। তাহলে সেটি হচ্ছে পরিতৃপ্তির সাথে শেষ করা। এখন সবচেয়ে বড় কথা, যে সংলাপটি তুমি বলছো, সেই বলা পর্যন্তই কিন্তু সংলাপটি থাকছে না। পরীক্ষার খাতায় তুমি সেটিকে উপস্থাপন করবে। তার জন্য তোমাকে তো আর ইচ্ছা করলেই সেই বিশদ সংলাপ তুমি লিখতে পারবে না, তোমাকে একটি সীমিত অবস্থানে নিয়ে আসতে হবে। তখন তোমাকে কি করতে হবে, সেটিকে পরিশীলিত করতে হবে। তার বাক্যটা হবে সৃজনশীল বাক্য তৈরি করতে হবে, এবং সেই বাক্যগুলো এমনভাবে সামনের দিকে অগ্রসর করতে হবে যেন সেটা প্রশ্ন এবং প্রশ্ন উত্তর হিসেবেই থাকছে না, তার মধ্যে উত্তর থাকছে, প্রশ্ন থাকছে, এবং পারিপার্শ্বিকতা থাকছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে সেই ইটি হবে একেবারেই গতিশীল হয়ে যখন পরিশীলিত করে তুললে, তখন এটি হবে কি সুন্দর একটি শিল্প। সেই সুন্দর শিল্পটি সৃষ্টি করাই হচ্ছে তোমার মূল উদ্দেশ্য। তাহলে আজকে আমরা 3টি বিষয় দেখলাম। একটি হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা, একটি হচ্ছে সংলাপ, আর আরেকটি হচ্ছে দিনলিপি লিখন। তাহলে সার্বিকভাবে আলোচনার পরে আমরা কতটুকু পড়েছি এই লকডাউনে দ্বিতীয় পত্রের, লক্ষ্য করে দেখো। আমি আর মাত্র 2-3 মিনিট সময় নেব, যদি একটু বেশি সময় নিয়ে নিয়েছি। আমরা বাক্যের প্রায় সবটুকু অংশই পেয়েছি, সবটা বিষয় পেয়েছি। শব্দ গঠনের থেকে আমরা পেয়েছি শব্দের প্রকারভেদ, শব্দ গঠন, সেখানে সমাস হয়েছে, তারপরে উপসর্গ হয়েছে, শুধুমাত্র প্রত্যয়টা বাকি আছে। তারপরে বাক্য রূপান্তর শেষ হয়েছে। তারপরে নির্মিতির অংশ থেকে আমি যা পড়িয়েছি, ভাষণ, প্রতিবেদন পড়িয়েছি, এই 4টি মিলে একটা প্রশ্ন থাকবে 10 নাম্বার। পত্র পড়িয়েছি, না সরি ভুল বলেছি, এইটুক। আর আজকে এটার সাথে থাকবে হইতেছে দিনলিপি লিখন আর অভিজ্ঞতা বর্ণনা। তাহলে এইখানে 10 নাম্বার শেষ হলো, 20 নাম্বার শেষ হলো। তারপরে
আজকে পড়ালাম কি সংলাপ, এখন সংলাপের সাথে খুদে গল্প লিখন। আমরা আগামী দিন খুদে গল্প লিখন পড়ব এবং খুদে গল্প লিখনের সাথে সাথে সারাংশ সারমর্ম এটা পড়াতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট, এটাও পড়িয়ে দেব। আমরা তারপরেই একটা বিষয়ে যাব, সেটি বলছে আজকে যে বিষয়টি তোমাদেরকে পড়ানো হলো, যে যতটুকু পর্যন্ত পড়ানো হলো এখানে লেখা আছে, পূর্ব পাঠ থেকে শুরু করে আমি যতটুকু পড়িয়েছি তার উপর একটি প্রশ্ন আমি ওয়ালে দিয়ে রাখব। তোমরা যখন খুশি তখন সেই প্রশ্নের উত্তরটা দিয়ে রাখবে বাসায়। যেদিন কলেজ খুলবে তখন আমি সেটি মূল্যায়ন করব। যদি বিষয়টি হয় এমন যে তোমাদের আর পরীক্ষায় হচ্ছে না সামনে, তখন আমি ওই খাতাগুলোকে মূল্যায়ন করে হয়তো তোমাদেরকে নাম্বার দেব। শেষ হয়ে হইল না শেষ, আবার দেখা হবে হয়তো আগামী শনিবারে, যদি সুস্থ থাকি, ঈশ্বর যদি ভালো রাখেন। তোমরা ভালো থাকবে সেই প্রত্যাশা আমার সবসময়, কারণ তোমরা আমার সন্তান। আমার ঘরে যে শ্রেষ্ঠ আছে সেও আমার সন্তান, তাকেও আমি যেভাবে দেখতে চাই, সুস্থ দেখতে চাই, তোমাদেরকেও সেভাবেই আমি সুস্থ দেখতে চাই। কারণ একটি ছোট্ট গল্প দিয়ে শেষ করি, আমি নাম বলছি না, শুধু গল্প দিয়ে বলি। ছাত্র হচ্ছে শিক্ষকের কাছে দেবতার মতো, ঈশ্বরের মতো। বিষয়টি কেমন? শিক্ষক যদি ছাত্রকে তার আদর্শ না মনে করতে পারে, আবার ছাত্র যদি শিক্ষককে আদর্শ না মনে করতে পারে, তাহলে এই মহৎ কাজটি, মহতি অংশটুকু একেবারেই শূন্য থেকে যাবে। তার জন্য বলছি, তোমরা শিক্ষককে সম্মান করবে, শিক্ষক তোমাদেরকে পুত্রবৎ স্নেহ করবে। খুব সুস্থ থাকো, সুন্দর থাকো, সরকারের যে নির্দেশাবলী আছে সেই নির্দেশাবলী মেনে চলো। প্রতিনিয়ত হাতগুলো ভালো করে ধোও, স্যানিটাইজার দিয়ে হাতগুলো পরিষ্কার রাখো। বাইরে যাওয়ার সময় মাস্ক দিয়ে যাবে, এবং যতটুকু সম্ভব না গেলেই চলে, তাহলে বাইরে যাবেই না। ধন্যবাদ, ভালো থাকো।